বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত লাইভ ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা লাইভ ক্লাসটি উপভোগ করছেন, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আজকে যে ক্লাসটি নিব সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তোমাদের সাথে আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ এর একটি অংশ ধারক নিয়ে আলোচনা করব। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি যে আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আলোচনায় আসার জন্য সবাইকে, আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং তোমাদের বিষয়বস্তু কোথাও কোনো সমস্যা মনে হলে তোমরা আমাকে সরাসরি লাইভ ক্লাসে জানাতে পারো। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে ধারক বা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। ক্যাপাসিটর বলতে আমরা কি বুঝি? ধারক এমনিতেই নর্মালি ধারক বলতে যেটা যার ধারণ ক্ষমতা থাকে তাকে ধারক বলা হয়, কিন্তু তড়িৎ ধারক এখানে এই ধারক তড়িৎ ধারক যদি আমরা বলি যে এখানে আদানকে, তড়িৎ আদানকে শক্তিরূপে সঞ্চিত রাখার যে কৌশল, যান্ত্রিক কৌশল, তাকেই ধারক বলা হয়। তড়িৎ আদানকে শক্তিরূপে সঞ্চিত রাখার জন্য যে যান্ত্রিক কৌশল, সেই কৌশলটাকেই বলা হয় ধারক। এখন ধারক আমরা কিভাবে পেতে পারি? যে ধারক পাওয়ার জন্য আমাদের দরকার হলো পরিবাহী। দুইটা পরিবাহীকে যদি আমরা পাশাপাশি অবস্থান করে দেই এবং মাঝখানে কিছু শূন্য স্থান থাকে, এই শূন্য স্থানটা এখানে অন্তরক দিয়ে, যেমন রাবার, প্লাস্টিক, এইগুলি দিয়ে যদি এখানে পূর্ণ করা হয় এবং এই দুইটা পরিবাহীকে একটা বৈদ্যুতিক কোষের সাথে সংযোগ দিয়ে দেওয়া হয়, তাহলে ধারকে রূপান্তরিত হবে। যে দুইটা পরিবাহীকে আমরা একটা বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ দিয়ে দিলাম, তখন পরিবাহী তার দিয়ে যখন সংযোগ দেওয়া হলো তখন সেটা ধারকে রূপান্তরিত হবে। মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে অন্তরক পদার্থ থাকবে। আমরা ধরে নিলাম এ এবং দুইটা বি, দুইটা পাত বা পরিবাহী। এখানে এই এ পাতের সংযোগ দেওয়া হলো ঋণাত্মক অংশের সাথে, বি পাতকে সংযোগ দেওয়া হলো ধনাত্মক অংশের সাথে। এই ক্ষেত্রে ধারক গঠন করার জন্য এই ইলেকট্রন প্রবাহিত হয়ে ঋণাত্মক কোষের ঋণাত্মক অংশ থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে এ প্রান্তে চলে আসবে। আবার ওই বি প্রান্তের থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে এই ধনাত্মক অংশের দিকে চলে আসবে। ফলে বি প্রান্তটা ধনাত্মক চার্জে চার্জিত হবে
আর এটা চার্জিত হবে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ফলে এখানে একটা ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত পাওয়া গেল। আর এই মধ্যবর্তী স্থানে অন্তরক থাকার কারণে এখানে এর থেকে বিয়ের দিকে ইলেকট্রনগুলি প্রবাহিত হতে পারবে না। বিয়ের থেকে ইলেকট্রন যাবে ধনাত্মক কোষের ধনাত্মক প্রান্তের দিকে, আর ঋণাত্মক প্রান্তের থেকে ইলেকট্রনগুলি প্রবাহিত হবে এর দিকে। তাহলে এইভাবে যখন প্রবাহিত হতে থাকবে তখন তাদের মধ্যে যত সময় যাবে ততই এখানে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য বৃদ্ধি পেতে থাকবে। এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না এখানে তড়িৎ কোষের বিভবকে যদি আমরা বি নট দিয়ে প্রকাশ করি, আর এ এবং বি পাতের মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, যতক্ষণ না পর্যন্ত বি ইকুয়াল টু বি নট হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহিত হতে থাকবে। মানে ক্যাপাসিটরটা তখন চার্জে রূপান্তরিত হয়ে এখানে তার আদান সঞ্চিত করতে থাকবে। যেই মুহূর্তে বি ইকুয়াল টু বি নট হবে তখন ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে। তখন আর ইলেকট্রন প্রবাহ এই ঋণাত্মক প্রান্তের থেকে পাতের দিকে যাবে না, এবং বি প্রান্ত থেকেও ইলেকট্রন এই কোষের ধনাত্মক প্রান্তে আসবে না। এই জন্য এভাবে আমরা একটা তড়িৎ ধারক তৈরি করতে পারি। তাহলে আমরা তড়িৎ ধারক কীভাবে পেলাম? যে কাছাকাছি দুইটা পরিবাহী স্থাপন করে তার মধ্যবর্তী স্থানে বা শূন্য স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ শক্তিকে আদান রূপে সঞ্চিত করার রাখার যে যান্ত্রিক কৌশল তাকেই বলা হবে তড়িৎ ধারক। তাহলে ধারক বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন গোলাকার, তারপরে সমান্তরাল পাতধারক, গুলীয় ধারক, লিডেঞ্জার ধারক, এই ধরনের ধারক তৈরি হয়। তাহলে এই ধারকটা আমাদের কেন আমরা ধারক তৈরি করি বা ধারকের প্রয়োজনীয়তাটা কী? ধারক আমরা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক যন্ত্রপাতিতে আমরা ধারক ব্যবহার করে থাকি। যেমন রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যান, এইগুলিতে ধারকের ব্যবহারিক প্রয়োগ আছে। তাহলে এগুলিতে ধারক ব্যবহার করা হয়। সুতরাং ধারক সম্পর্কে আমাদের জানা জরুরি। তাহলে এখন ধারকের সাথে যে বিষয়টা জড়িত, ধারকত্ব। ধারকত্ব কাকে বলা হবে? যে এখানে আমরা একটা ধারকের দুইটা পরিবাহী বা দুইটা পাতের বিভব পার্থক্য 1 ভোল্ট করার জন্য বা একক বিভব পার্থক্যের জন্য যে পরিমাণ চার্জ সঞ্চিত করা হবে, যে পরিমাণ চার্জ প্রত্যেকটা পাতে সঞ্চিত হবে, তাকেই বলা হবে তার ধারকত্ব। যে আমরা যদি দেখি এখানে একটা ধারকের এ পাত, বি পাত, এখানে নেগেটিভ। এখন এই প্রত্যেকটা পাতের মধ্যে এখানে দেখা গেল যে এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ সঞ্চিত হলো। ফলে তার মধ্যে যে বিভব পার্থক্যটা সেটা দেখা গেল যে বি ভোল্ট। তাহলে এখন এই ভি এর জন্য চার্জের দরকার হলো কিউ পরিমাণ। 1 ভোল্ট পার্থক্যের জন্য চার্জের পরিমাণ কিউ বাই বি। সুতরাং আমরা বলতে পারি ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই বি। সি ইকুয়াল টু কিউ বাই বি, যে একক পরিমাণ বিভব
বৃদ্ধি করার জন্য যে চার্জের প্রয়োজন তাকে বলা হবে তার ধারকত্ব। ধারকত্ব তাহলে সি ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ বাই ভি। এটার একক কি হবে? এখানে কিউ এর একক কুলম্ব আর ভি এর একক হলো ভোল্ট। সুতরাং এটার কুলম্ব পার ভোল্ট একক। ধারকত্বের একক হলো কুলম্ব পার ভোল্ট। এটাকে কুলম্ব পার ভোল্টকে বলা হয় ফ্যারাড। যে ধারকত্বের ব্যবহারিক একক হলো ফ্যারাড। তাহলে আমরা 1 ফ্যারাড বলতে বা ফ্যারাড বলতে কি বুঝি? 1 ফ্যারাড অথবা ফ্যারাড বলতে কি বোঝায়? যে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য বা 1 ভোল্ট বিভব বৃদ্ধির জন্য যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে যা পরিমাণ ধারকত্ব পাওয়া যাবে সেটাকে বলা হবে 1 ফ্যারাড বা ফ্যারাড। এখন এই ফ্যারাড একটা বড় একক। আমরা সাধারণত ব্যবহার করি আরও ক্ষুদ্র একক, যেটাকে বলা হয় মাইক্রো ফ্যারাড। মাইক্রো ফ্যারাড। তাহলে 1 মাইক্রো ফ্যারাড সমান হলো 10⁻⁻6 ফ্যারাড। 1 মাইক্রো ফ্যারাড ইকুয়াল টু 10⁻⁻6 ফ্যারাড। তাহলে আমরা এই মাইক্রো ফ্যারাডটা এই সর্বত্র প্রচলিত। তাহলে আমরা ধারক কাকে বলে, ধারকত্ব কি এবং ধারকত্বের একক কি, এটা আমরা জেনে গেলাম। তোমরা শিক্ষার্থীরা তোমরা মোটামুটি এই বিষয়গুলি আমি যখন আলোচনা করছি তখন তোমাদের কোনো সমস্যা হলে আমাকে একটু সংযুক্ত থেকে আমাকে একটু জানাবে, আমি সাথে সাথে সেটা সলভ করে দেব ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ধারক কাকে বলে, ধারকত্ব কি, ধারকত্বের একক কি। এখন এই ধারকের সংযোগ সম্পর্কে, ধারকের সমবায় বা সংযোগ, ধারকের সংযোগ, ধারকের সংযোগটা 2 ধরনের। একটা হলো শ্রেণী সংযোগ আর একটা হলো সমান্তরাল সংযোগ। এই ধারকের সংযোগটা 2 প্রকার, একটা হলো শ্রেণী সংযোগ আর একটা হলো সমান্তরাল সংযোগ। তাহলে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ আমরা সেটা পর্যায়ক্রমে আলোচনা করব। তোমাদের একটা বিষয় জেনে রাখা দরকার যে ধারককে প্রকাশ করার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয়, এরকম প্যারালাল 2টা রেখা সমান এবং এক প্রান্তে পজিটিভ আর এক প্রান্তে নেগেটিভ, এটা 2টা প্রান্ত থাকে। আবার আমরা কোষের ক্ষেত্রে যখন দেখি, কোষটা হলো এরকমই 2টা রেখার দ্বারা চিহ্নিত করা হয়। একটা হলো বড় রেখা আর একটা হলো ছোট। ছোটটাকে ঋণাত্মক আর বড়টাকে ধনাত্মক ধরা হয়। তাহলে বড়টা ধনাত্মক প্রান্ত আর ছোটটা হলো ঋণাত্মক প্রান্ত। আর ধারকের ক্ষেত্রে 2টাই রেখার সাহায্যে আমরা প্রকাশ করছি, কিন্তু 2টা রেখা সমান্তরাল এবং সমান। আর এখানে কোষের ক্ষেত্রে কিন্তু ভিন্ন আকৃতির 2টা রেখা পাওয়া যাবে। 2টা রেখার একটা হলো বড় আর একটা ছোট। ছোটটাকে ঋণাত্মক অংশ, বড়টাকে ধনাত্মক অংশ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা সাধারণত এই ধারকের চিহ্ন ব্যবহার করে এই ধারকের সংযোগ আমরা দেখাবো। এখন আমরা ধরে নিলাম আমাদের 3টি ধারককে আমরা বা 4টি ধারককে সংযোগ করতে পারি। এই ধারকগুলি এরকম পাশাপাশি স্থাপন করা হলো। তাহলে এই প্রথম ধারকের শেষ প্রান্ত দ্বিতীয় ধারকের
প্রথম প্রান্তের সাথে, আবার দ্বিতীয় ধারকের শেষ প্রান্ত তৃতীয় ধারকের প্রথম প্রান্ত থেকে, আবার তৃতীয় ধারকের, মানে এইভাবে আমরা যতগুলি ধারক সংযোগ করব একটার আদি প্রান্ত বা ধনাত্মক প্রান্ত আরেকটা ঋণাত্মক প্রান্ত আরেকটা ধনাত্মক প্রান্তের সাথে সংযোগ হবে। এইভাবে সংযোগ সম্পন্ন করে আমরা একটা বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ দিয়ে দেব। তাহলে এখানে এই আকৃতির এরকমভাবে একটা সংযোগ দেখানো হলো যে একটার শেষ প্রান্তের সাথে আরেকটার প্রান্ত আরেকটার প্রান্তের সাথে আরেকটার প্রান্ত, এইভাবে সংযোগ দিয়ে যখন আমরা দেখব তখন এটাকে শ্রেণী সংযোগ, এই সংযোগটা হলো শ্রেণী সংযোগ। শ্রেণী সংযোগ। তাহলে এখানে কিউ পরিমাণ চার্জ যদি এসে এদিক থেকে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়ে এখানে এসে সংযুক্ত হলো, এটাকে যদি আমরা বলি এ প্রান্ত, এটাকে বি প্রান্ত এরকম বলতে পারি। তাহলে এরকম প্রত্যেকটা প্রান্তে ধনাত্মক প্রান্তে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হলে পাশাপাশি আবেশ প্রক্রিয়ায় ওই ঋণাত্মক প্রান্তে মাইনাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হবে। এইভাবে প্রত্যেকটা ধারকেই প্লাস কিউ এবং মাইনাস কিউ পরিমাণ চার্জ পাওয়া যাবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে এখন এই যে ধারকগুলি আমরা নিলাম, এই ধারকগুলির দুইটা প্রান্ত, প্রত্যেকটারই প্রান্ত দুইটা। এখানে দেখা গেল C1-এর জন্য এখানে একটা বিভব পাওয়া যাবে, এটাকে আমরা এই V1 দ্বারা প্রকাশ করলাম। আবার C2-র জন্য আরেকটা বিভব পাওয়া যাবে, সেটার জন্য আমরা V2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই ক্ষেত্রে আর এখানে এই যে প্রত্যেকটা ধারকের জন্য আলাদা আলাদা বিভব পাওয়া গেল, কারণ প্রত্যেকটা ধারকের মধ্যে দিয়ে একই পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। সুতরাং আমরা এর থেকে এরকম ধরনের সংযোগ যদি আমরা দেখি তখন সেটাকে আমরা শ্রেণীবদ্ধ সংযোগ বলবো। আর যে একটি ধারকের আদি প্রান্ত শেষ প্রান্ত দ্বিতীয় ধারকের আদি প্রান্ত, অথবা একটি ধারকের ঋণাত্মক প্রান্ত আরেকটি ধারকের ধনাত্মক প্রান্ত, এইভাবে পর্যায়ক্রমে অনেকগুলি ধারক সংযোগ দিয়ে প্রথম ধারকের ধনাত্মক প্রান্ত উৎসের ধনাত্মক প্রান্তের সাথে এবং শেষ ধারকের ঋণাত্মক প্রান্ত উৎসের ঋণাত্মক প্রান্তে সংযোগ দেওয়ার ফলে যে সংযোগটা আমরা পাবো সেটাকে বলা হবে শ্রেণীবদ্ধ সংযোগ বা শ্রেণী সংযোগ। তাহলে এরকমভাবে আমরা শ্রেণীবদ্ধ সংযোগ পেয়ে থাকি। এখান থেকে শ্রেণীবদ্ধ সংযোগ থেকে আমরা তার তুল্য ধারকত্ব নির্ণয় করব। তুল্য ধারকত্ব কাকে বলে? যে তুল্য ধারকত্ব অনেকগুলি ধারকের সংযোগের বিনিময়ে যদি আমরা ওই বর্তনীতে আদান এবং বিভব পার্থক্য একই বজায় রাখতে পারি, তাহলে যে ধারক একটা ধারক ব্যবহার করে যদি ওই পার্থক্যটা বজায় রাখা যায় তখন সেই ধারকটাকে বলা হবে সংযোগে ব্যবহৃত ধারকগুলির তুল্য ধারক। আর তুল্য ধারকের ধারকত্বকে বলা হয় তুল্য ধারকত্ব। যা সংযোগে ব্যবহৃত ধারকগুলির পরিবর্তে একটি ধারক ব্যবহার করে যদি বর্তনীর বিভব এবং আদান একই রূপ রাখা যায় তাহলে সেই ধারকটাকে বলা হবে তুল্য ধারক, এবং তুল্য ধারকের ধারকত্বকে বলা হবে তুল্য ধারকত্ব।
তাহলে আমরা এখানে শ্রেণীবদ্ধ সংযোগে তুল্য ধারকত্ব আমরা কিভাবে পাই সেটা আমরা একটু আলোচনা করি। আমরা চিত্রে কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে বিভব ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3, যেটা আমাদের চিত্রে ছিল যে এখানে এই টোটাল বিভবটা যদি V হয় তাহলে এখানে C1 ধারকের জন্য V1, C2 ধারকের জন্য V2, C3 ধারকের জন্য V3, এই বিভব পার্থক্যগুলি ছিল। এখন আমরা ধারকত্বের সংজ্ঞা অনুসারে জানি যে আমরা C ইকুয়াল টু বলি Q বাই V, C ইকুয়াল টু Q বাই V। তাহলে এখানে এই C1 ইকুয়াল টু Q বাই V1, C1 ইকুয়াল টু Q বাই V1 বা V1 ইকুয়াল টু Q বাই C1। তো অনুরূপভাবে আমরা এখানে তিনটা ধারক ব্যবহার করেছি, তাহলে লিখতে পারি V2 ইকুয়াল টু Q বাই C2, V3 ইকুয়াল টু Q বাই C3। তাহলে এখানে আমরা এটা পাই। এখন এই সবগুলি ধারকের পরিবর্তে যদি আমরা একটা ধারক ব্যবহার করি, যদি ওই আদানের পরিমাণটা ঠিক রাখতে পারি এবং বিভব পার্থক্যটাও যদি ঠিক রাখতে পারি তাহলে সেটাকে বলা হবে তুল্য ধারক। ওই শ্রেণীবদ্ধ সংযোগের পরিবর্তে যখন আমরা একটা ধারক ব্যবহার করলাম তখন তার বিভব পার্থক্য হলো B আর এখানে চার্জ হলো Q। তাহলে এখানে সেই ক্ষেত্রে এই তুল্য ধারকত্বটাকে CS দ্বারা প্রকাশ করা হলো। তখন আমরা লিখতে পারি যে CS ইকুয়াল টু Q বাই V বা V ইকুয়াল টু Q বাই CS। তাহলে এই রিলেশনগুলি এখন আমরা পেলাম। এটা যদি আমরা এখন V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 এই সমীকরণে যদি রিপ্লেস করি তাহলে কি দেখা যায় যে Q বাই CS ইকুয়াল টু Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3 বা 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে দেখা যায় যে তুল্য ধারকত্ব যেটা আমরা ব্যবহার করলাম, এখানে আমরা একটা তুল্য ধারকত্বের রাশিমালা পেয়ে গেলাম যে তুল্য ধারকত্ব যদি CS হয় তাহলে আমরা লিখতে পারি তুল্য ধারকত্বের বিপরীত মান সবগুলি ধারকের বিপরীত মানের সমষ্টির সমান। তুল্য ধারকের বিপরীত মান সবগুলি ধারকের বিপরীত মানের সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে তুল্য ধারকের ধারকত্বটা এই বর্তনীতে যে ধারকগুলি ব্যবহার করা হলো তার চেয়ে মান কম, যেটা সবচেয়ে ক্ষুদ্রতর তার চেয়েও কম। এক্ষেত্রে যদি এই তিনটা ধারক না হয়ে n সংখ্যক ধারক হয় তাহলে আমরা লিখতে পারি 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস আপ টু 1 বাই CN। এরকম n সংখ্যক ধারক হলে আমরা এই সমষ্টিটা এইভাবে দেখাতে পারি। এখন তুল্য ধারকের বিপরীত মান সবগুলি ধারকের ব্যবহৃত বিপরীত মানের সমষ্টির সমান। এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে অনেকগুলি বড় ধারক যদি থাকে তাহলে আমাদের দরকার একটা ছোট ধারক। তাহলে ওই ধারকগুলি যদি শ্রেণীবদ্ধ সংযোগ দেওয়া যায় তাহলে আমরা একটা ছোট ধারকের ধারকত্ব ছোট ধারক পেয়ে যাব। বড় ধারক থেকে আমরা ছোট ধারক তৈরি করতে পারি ধারকগুলি যদি আমরা শ্রেণীবদ্ধ সংযোগ দেই। এখন আমরা আসি সমান্তরাল সংযোগ। যে এই ধারকগুলিকে যদি আমরা তিনটা ধারককে
এখন এই ধরনের সংযোগ যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে এখান থেকে উৎস থেকে কিউ পরিমাণ চার্জ আসলো, চার্জ আসার পর এখানে তিনটা ভাগে ভাগ হয়ে গেল, তাইলে একটা পথে গেলে Q1 চার্জ, আর একটা পথে Q2, আর একটা পথে Q3 পরিমাণ চার্জ চলে গেল। আর এখানে দেখা গেল যে বিভব পার্থক্যটা প্রত্যেকটা ধারকের জন্য একই থাকলো, এই C1, C2, C3। কেমন? তাইলে আমরা দেখতেছি এই ক্ষেত্রে যে এই চার্জটা ভিন্ন, কারণ কি এখানে চার্জটাই এসে বিভিন্ন ধারকের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এখানে এক একটা ধারকে এক এক রকম চার্জ সঞ্চিত হবে। আর সুতরাং আমরা এরকম চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা এটাকে পাবো সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগে এখন আমরা ধারকত্ব নির্ণয় করতে চাই। সমান্তরাল সংযোগে ধারকত্ব নির্ণয় করার জন্য আমাদের এই চিত্রের সাপেক্ষে যদি আমরা আলোচনা করি, আমরা জানি যে C = Q/V, এটা আমাদের জানা আছে। তাহলে এখানে C1 = আমরা লিখতে পারি কি Q1/V, বা Q1 = লেখা যায় C1V। অনুরূপভাবে Q2 = আমরা লিখতে পারি C2V, Q3 = লিখতে পারি C3V। এখন এখানে সবগুলি ধারকের পরিবর্তে যখন আমরা একটা ধারক ব্যবহার করব তখন তার যে তুল্য ধারকত্ব সেটাকে যদি আমরা CP বলি, CP = লিখতে পারি Q/V, বা Q = CPV। এখন এখানে এই রিলেশনগুলি লেখার জন্য এখন আমরা যেটা ব্যবহার করছি, তাই যে আমরা জানি এখানে টোটাল চার্জ Q, এটা বিভক্ত হয়ে গেল Q1 + Q2 + Q3, এই তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে Q = আমরা পাইলাম CPV, আর Q1 = পেলাম C1V, Q2 = C2V, প্লাস Q3 = C3V। এখন এটা থেকে আমরা লিখতে পারি, বা CP = C1 + C2 + C3। এইভাবে আমরা দেখা গেল সমান্তরাল বর্তনীতে সংযুক্ত তুল্য ধারকের ধারকত্ব সবগুলি ধারকের ধারকত্বের যোগফলের সমষ্টির সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই তুল্য ধারকত্ব সমান্তরাল সংযোগে যেটা পেলাম সেটা সূত্রটা হলো CP = C1 + C2 + C3। এটা যদি n সংখ্যক ধারক হয় তাহলে আমরা বলতে পারি যে CP = C1 + C2 + up to CN, n সংখ্যক ধারকের সমষ্টির যোগফল। তাহলে এই ক্ষেত্রে থেকে কি পেলাম, যে তুল্য ধারকত্ব সমান্তরাল সংযোগে যা পাওয়া যাবে এটা হলো বেশি, সবগুলি ধারকের যোগফলের সমষ্টির সমান। এখন অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ধারক যদি থাকে তাহলে তার থেকে আমরা একটা বৃহত্তর ধারক না থাকলেও আমরা বৃহত্তর ধারকের সুবিধা পেতে পারি সংযোগটা যদি আমরা সমান্তরালভাবে দেই। তাহলে তোমাদের আজকের এই আলোচনার বিষয়গুলি যে আমরা এখানে যা আলোচনা করলাম, যে ধারক সম্পর্কে এবং ধারক বিভিন্ন প্রকার হতে পারে, ধারকের সংযোগ, ধারকত্ব, তুল্য ধারকত্ব এবং বিভিন্ন সংযোগে তুল্য ধারকত্ব আমরা কিভাবে পেতে পারি। আশা করি তোমরা আলোচনা অংশগ্রহণ করেছ এবং বুঝতে পেরেছ, এবং পরবর্তী সময় তোমরা এগুলি বাসায় একটু চর্চা করবে। পরবর্তী ক্লাসে ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।